আচ্ছা, আজকে বা এখন ইলেকট্রিক যে পোটেনশিয়াল, সেই ইলেকট্রিক পোটেনশিয়ালের যে থার্ড ক্লাস, সেই থার্ড ক্লাসটা শুরু হবে। তার আগে বলে দিই যে এই লকডাউনের সময় এই যে ক্লাস, অনেকে হয়তো টিউশন বা স্কুলে তো স্কুল বন্ধ, ওই জন্যে যারা বাড়িতে আছে তোমাদের যে বন্ধু, সেই বন্ধুদের মধ্যে এই যে আমার যে ভিডিও বা আমার যে ক্লাস, সেই ক্লাসটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও কি দেখতে পায় এবং তাদেরও কি একটু উপকার হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথমে যেটা দেখব, এর আগে আমরা আগের ভিডিওতে যেগুলো দেখেছি তারপরে শুরু হবে যেটা, সেটা হচ্ছে যে একটা গোলক, সেই গোলকে যদি কোনো আধান দেওয়া থাকে, সেই আধানের জন্যে ওই গোলকের কোনো একটা বিন্দু, সে কোনো বিন্দুতে ইলেকট্রিক যে পোটেনশিয়াল বা তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্র যে প্রাবল্য, সে প্রাবল্যের রাশিমালা কী হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে দেখো যে একটা কোনো জায়গায় কি একটা গোলক আছে, সে গোলক আমরা নিয়েছি, সেখানে গোলকের জন্য ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়াল বার করব। দেখো ই অ্যান্ড ভি ডিউ টু এ চার্জ স্ফিয়ার। ঠিক আছে, তাহলে একটা গোলক, সে গোলকে আধান দেওয়া হলো, ধরো তাহলে এই একটা আমি গোলক নিলাম, এই যে গোলক, সে গোলকের যে ব্যাসার্ধ, সে ব্যাসার্ধ কত আর, আর গোলকের যে কেন্দ্র, সে কেন্দ্রগত ও। তুমি ধরে নাও এই যে গোলক, তাতে মোট কিউ পরিমাণ আধান দেওয়া হলো। তাহলে এই গোলককে যদি কিউ পরিমাণ মোট আধান দেওয়া হয়, তাহলে সে আধানটা কি, তার সমস্ত যে বাইরের পৃষ্ঠ, সে বাইরের পৃষ্ঠ থাকবে। ঠিক আছে, এইবার এই গোলকের বাইরের যে কোনো একটা বিন্দু, সে বাইরের যে কোনো একটা বিন্দুতে আমরা কি ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়ালের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা বার করব। তাহলে দেখো এখানে একটা আমরা ধরে নিচ্ছি যে পয়েন্ট পি, এবং ও বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা আমরা ধরে নিচ্ছি কত, এক্স। এখানে কি এক্স গ্রেটার দ্যান আর, অর্থাৎ এখানে পি যে বিন্দু, সে পি বিন্দুটা কি গোলকের যে বাইরের পৃষ্ঠ বা গোলকের কি বাইরে অবস্থিত। ঠিক আছে, এইবার দেখো এর আগে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বার করেছি, তখন ধরে নিয়েছি যে বাইরের কোনো একটা বিন্দুতে বা কোনো একটা গোলকের পৃষ্ঠেও, সে পৃষ্ঠেতে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করি বা ক্যালকুলেশন করি, তখন ধরে নেওয়া যায় যে তার যে টোটাল চার্জ, সেই টোটাল চার্জটা কোথায় থাকবে, তার যে সেন্টার, সেই সেন্টারে কী হবে, জমা থাকবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই গোলকটার যে মোট আধান, সেই মোট আধানটা কোথায় আছে, তার কেন্দ্র বা ও বিন্দুতে জমা আছে। ঠিক আছে, তাহলে ও বিন্দুতে কিউ আধান আছে, আর পি বিন্দুতে কি, ফার্স্ট আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করব। এবার দেখো ফিল্ড ইন্টেন্সিটি মানে ওই জায়গাটায় কি একটা ইউনিট পজিটিভ চার্জ থাকলে তার উপরে যে ক্রিয়াশীল বল, সেই বলটাকে বলা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই, এটা ইকুয়াল টু কি হবে, 1/4πε0 ইন্টু এখানে কত আসবে, Q/x²। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ইলেকট্রিক যে ফিল্ড ইন্টেন্সিটি, সেই ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন। তাহলে কীভাবে করলাম, আমরা যখন পি বিন্দুতে বার করছি, তার সমস্ত আধান কোথায় আছে, তার সেন্টার ওতে আছে। এবার যখন আমরা পোটেনশিয়াল বার করব, তখনও তার টোটাল যে চার্জ, সেটা কি বাইরের ওই বিন্দুতে কেন্দ্রে আছে। তাহলে এখানে পোটেনশিয়ালের যে ইকুয়েশন, সেটা কত আসবে, 1/4πε0 ইন্টু Q/ কত হবে, এক্স হবে। কারণ পোটেনশিয়ালের ইকুয়েশন আমরা দেখেছি এর আগে যে ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কত, Q/, যে দূরত্ব, সেই দূরত্বটা হয়। ঠিক আছে, এবার এখানে আরেকটাও দেখেছি আমরা পোটেনশিয়ালের যে ভ্যালু, সে পোটেনশিয়ালের ভ্যালুর এখানে কি এই যে চার্জের ওখানে প্লাস বা মাইনাস, সেটা কি বসে। ঠিক আছে, তাহলে এটা হলো কি পোটেনশিয়ালের ইকুয়েশন, আর এটা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন। এবার এই যে পি পয়েন্ট, সেই পি পয়েন্টটা যদি গোলকের যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠে অবস্থিত হয়, তখন এই দেখো ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন কি আসবে, ই ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কত হবে, Q/r। আর বিভবের যে ইকুয়েশন ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু তখন আসবে কত, Q/, এটা r² হবে আর এটা r হবে। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন আমরা পাবো। তাহলে দেখো এখানে
যদি গোলকের আমরা পৃষ্ঠ থেকে বাইরের দিকে যাই তাহলে ওর যে ফিল্ড ইন্টেন্সিটি সেই ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা কী হবে, কমবে। আবার যদি গোলকের পৃষ্ঠ থেকে বাইরের দিকে যায় তাহলে তার যে পোটেনশিয়াল বা বিভব সেই বিভবের ভ্যালুটাও কী হবে, কমবে। এবার দেখো যদি আমরা ওই গোলকটার ভিতরের কোনো একটা বিন্দু নিই তাহলে সেই ভিতরের বিন্দুতে যে ফিল্ড ইন্টেন্সিটি সেই ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত হবে সেটা আমরা এর আগে ইলেকট্রিক যে ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সেই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে দেখেছি যে ভিতরের কোনো একটা বিন্দু গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করে বার করে দেখেছি যে ভিতরের বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কী হবে, শূন্য হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এরকম একটা পয়েন্ট নিই বা ওখানে যে এক্স সেই এক্সের ভ্যালু যদি লেস দ্যান কত হয়, আর হয়, অর্থাৎ ওই যে পি বিন্দু সেই পি বিন্দুটা যদি গোলকের ভিতরে কোনো বিন্দু হয় তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেই ভ্যালুটা কত হবে, 0 হবে। অর্থাৎ ভিতরের কোনো একটা বিন্দুতে কোনো রকম কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না এবং কি ভিতরে কোনো বিন্দুতে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা তড়িৎ বলরেখা সে তড়িৎ বলরেখারও কোনো রকম কি এক্সিস্টেন্স থাকে না। এবার দেখো ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, 0। তাহলে এখানে যদি আমরা দেখো একটাই রিলেশন আমরা দেখেছি ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে কি ছিল, যে ই ইকুয়াল টু কত, মাইনাস ডিভি বাই ডিএক্স, এটা ছিল। এবার এখান থেকে দেখো যদি আমরা ভিতরের কোনো একটা পয়েন্ট সেই ভিতরের পয়েন্টে বিভব বার করতে চাই তাহলে তখন আমরা এই রিলেশনটা থেকে বার করতে পারবো। তাহলে দেখো ভিতরের কোনো বিন্দু সেই বিন্দুতে ই এর যে ভ্যালু সেই ই এর ভ্যালু কত, 0। তাহলে ই এর ভ্যালু যদি 0 হয় তাহলে ডিভি বাই ডিএক্স এটার ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে দেখো ডিভি বাই ডিএক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভি এর যে ভ্যালু সেই ভি এর ভ্যালু কী হবে, কনস্ট্যান্ট হবে। অর্থাৎ কোনো একটা গোলক সেই গোলকের ভিতরের যে বিন্দু সেই ভিতরের বিন্দুতে ভিতরের প্রত্যেকটা বিন্দুতে যে তড়িৎ বিভব সেই তড়িৎ বিভবের মানটা কী হবে, ধ্রুবক হবে। ঠিক আছে, এবার সেই ধ্রুবক মানটা কত হয়, সেই ধ্রুবক মানটা হচ্ছে গোলকের পৃষ্ঠে যে বিভব সেই বিভবের সঙ্গে কী হবে, সমান হবে। একটু আগে আমরা দেখলাম যে গোলকের পৃষ্ঠে বিভব সেই বিভব ভি ইকুয়াল টু কত, 1/4πε0 ইন্টু কত, কিউ বাই আর। ঠিক আছে, তাহলে দেখো পৃষ্ঠে যে বিভব সেই বিভবের মানটাই কী হবে, ভিতরের প্রত্যেকটা বিন্দুতে বিভবের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা গোলকের পৃষ্ঠ বিভব আর ভিতরের যে কোনো বিন্দুতে বিভবের মান কি সমান, অর্থাৎ ভিতরে দেখো প্রত্যেকটা জায়গাতে বিভবের মান কী হবে, কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এটা তোমরা ভালো করে মনে রাখবে। এবং এখানে এই যে ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক যে পোটেনশিয়াল সেই পোটেনশিয়াল কোনো একটা বস্তু বা কোনো একটা গোলক যদি আমরা নিই তাহলে সেই গোলকের কেন্দ্র থেকে দূরত্ব অনুসারে কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা লেখচিত্রের সাহায্যে দেখব। তাহলে দেখো এখানে আমরা একটা গোলক নিয়েছি, এটাকে যদি আমরা দেখি তাহলে ফার্স্টে যদি আমরা এরকমভাবে অঙ্কন করে একটা, যে একদিকে আমরা নিচ্ছি দূরত্ব এক্স আর এদিকে ফার্স্টে নিলাম আমরা কি ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখো এটা হচ্ছে ও পয়েন্ট, তাহলে দেখো এটা হচ্ছে কি গোলকের পৃষ্ঠ। তাহলে দেখো ভিতরের কোনো একটা যে বিন্দু সেই ভিতরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেটা কত হয়, 0 হয়। অর্থাৎ এখানে এতদূর পর্যন্ত যে ইলেকট্রিক ফিল্ড এখানে এইটুকু অর্থাৎ এক্স ইকুয়াল টু আর পর্যন্ত যে ইলেকট্রিক ফিল্ড সেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত হবে, 0 হবে। অর্থাৎ এখানে দেখো কোনো রকম কি ইলেকট্রিক ফিল্ড থাকবে না। তারপরে যখনই এইখানে চলে গেল অর্থাৎ পৃষ্ঠের পর থেকে বিভবের ভ্যালুটা কি ম্যাক্সিমাম হবে। তারপরেও আমরা যত যাব তখন বিভবের মানটা আস্তে আস্তে কী হবে, কমতে থাকবে। তাহলে দেখো ভিতরের কোনো একটা যে পয়েন্ট সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেই ফিল্ডের ভ্যালু কত, 0। তারপরে এর যে সারফেস সেই সারফেসে কী হয়, ম্যাক্সিমাম হয়। তারপর সারফেস থেকে যত দূরের দিকে যাওয়া যায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কী হবে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে। ঠিক আছে, কারণ তার ইকুয়েশন আমরা দেখেছি নিচে আর স্কোয়ার আছে, তাহলে যত দূরত্বটা বৃদ্ধি পাবে তত ওখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা কী হবে, কমবে। এবার দেখো কমতে কমতে এখানে যে ওখানে যে ডিস্ট্যান্স বা এক্স যেটা আমরা নিয়েছি সেই এক্সের ভ্যালুটা যদি তোমার ধরে নাও যে অসীম হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স ইকুয়াল টু যদি ইনফাইনাইট হয়ে যায়, অসীম হয়ে যায়, তখন দেখো ই এর যে ভ্যালু সেই ই এর ভ্যালুটা কত হবে, 0 হবে। ওই জন্য এই যে দুটো রেখা এমনি সাধারণত কোথাও ঠেকবে না, ঠেকবে কোথায়
অসীম দূরত্বে গিয়ে তারা পরস্পর কী করবে, টাচ করবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং যে কোনো একটা গোলক, সেই গোলকের কেন্দ্র থেকে যে দূরত্ব, সেই দূরত্বের লেখচিত্র। ঠিক আছে, এরকম হবে। এইবার এখানে এইটাকে যদি আমরা বিভবের সঙ্গে লেখচিত্রটা অঙ্কন করি, তাহলে বিভবের সঙ্গে লেখচিত্রটা কীরকম হবে, দেখো এইদিকে এবার আমরা কি নিলাম, ভি নিলাম। ঠিক আছে, এবং একটু আগে আমরা দেখলাম যে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে বিভব, সেই বিভবের ভ্যালুটা কী হবে, কনস্ট্যান্ট থাকবে। তারপরে যত দূরে যাবে আস্তে আস্তে কি কমবে। তাহলে এখানে দেখো এই পর্যন্ত যে বিভব, সেই বিভবের ভ্যালু কি আছে, ফিক্সড বা কনস্ট্যান্ট আছে। তারপরে যত পৃষ্ঠ থেকে যাওয়া যাবে তখন তত বিভবের ভ্যালুটা কি হবে, এইভাবে দেখা যাচ্ছে সামনের দিকে চলতে থাকবে। এবার এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা দেখা হবে এক্স ইকুয়াল টু আর, অর্থাৎ এক্স ইকুয়াল টু আর পর্যন্ত, অর্থাৎ সেন্টার থেকে ওর যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠ পর্যন্ত ওর যে বিভব, সেই বিভবের ভ্যালুটা কী হবে, ধ্রুবক হবে। তারপরে যখন আবার আস্তে আস্তে বাইরের দিকে যাব, ওর বিভবের মানটা কী হবে, কমতে থাকবে। ঠিক আছে, তাহলে এই যে লেখচিত্র, এই লেখচিত্রটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। এই লেখচিত্রটা অনেক সময় পরীক্ষায় দেয় এবং এখান থেকে জিজ্ঞেসও করে যে কোনো একটা গোলকের যে পৃষ্ঠের বিভব একটা ভ্যালু বলে দিল, তাহলে ওর যে সেন্টার বা ভিতরের কোনো একটা বিন্দুতে বিভবের ভ্যালু কত হবে এগুলো, এবং এখান থেকে লেখচিত্রটা দিতে পারে। ঠিক আছে, তাহলে এটা তোমরা একটু ভালো করে দেখবে। এরপরে যেটা আমরা দেখব যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। তো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি হচ্ছে যে তড়িৎ স্থিতিশক্তি। ঠিক আছে, সে তড়িৎ স্থিতিশক্তি কীভাবে কি, এটা আমরা কীভাবে বার করবে, যে ক্যালকুলেশন বা এর ইকুয়েশন কীরকম হবে। তুমি ধরে নাও কোনো একটা জায়গায় একটা আধান আছে কত, Q1। এইবার এই Q1 আধান এখানে আছে। এবার এই জায়গাটায় তুমি ধরো আর একটা আধান নিয়ে আসলে, যে আধানটা কত, Q2। তাহলে এই যে দুটো আধান মিলে তুমি কি একটা আধান সংস্থা তৈরি করেছো, তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে, এই আধান সংস্থাটা তৈরি করতে একটা কার্য করতে হবে। ঠিক আছে, এবার এই যে কার্য, এই কার্যটা কী হবে, ওই যে সংস্থা, সেই সংস্থার মধ্যে পোটেনশিয়াল এনার্জি বা তড়িৎ স্থিতিশক্তি রূপে কি সঞ্চিত হবে। কিভাবে দেখা, তাহলে যখন তুমি এই দুটো আধান মিলে একটা আধানের সংস্থা তৈরি করেছো, তাহলে তুমি ধরে নাও যে ফার্স্টে Q2 চার্জটা নেই, তাহলে তুমি ধরে নাও ফার্স্টে এ বিন্দুতে যে আধান আছে সেটা Q1, আর বি বিন্দুতে তুমি যদি বিভব বার করো, তাহলে বি বিন্দু তুমি ধরে নাও এ বিন্দু থেকে বি বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা কত, আর। তাহলে দেখো এই Q1 আধানের জন্য বি বিন্দুতে যে বিভব, সেই বিভব ভি ইকুয়াল টু কত হবে, 1/4πε0 ইন্টু Q1 বাই কত, আর। তাই তো, এইবার যখনই আমরা Q2 আধানটাকে বি বিন্দুতে নিয়ে আসব, তাহলে দেখো Q1 যেটা, সেই Q1 এর একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি বি বিন্দুটা হয়, তাহলে ওইটাকে আমরা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে Q2টাকে নিয়ে আসছি। তাহলে Q1 এর যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কি করতে হবে, একটা ওয়ার্ক ডান বা কার্য করতে হবে। কেন, এটাও যদি ধনাত্মক হয়, এটাও ধনাত্মক হয়, তাহলে Q2টাকে Q1টা কী করবে, বিকর্ষণ করবে। তাহলে যখন আমরা সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে নিয়ে আসব, তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে কি একটা কৃতকার্য করতে হবে। সেই কৃতকার্যের ভ্যালুটা কত হবে, দেখো এর আগে আমরা দেখেছি কৃতকার্য সেটা সমান কি হয়, বিভব ইন্টু তড়িতাধান। তাহলে এখানে যে বিভবটা কাজ করছে সেটা কত, ভি, আর এখানে যে তড়িতাধান, সেই তড়িতাধানটা কত, Q2। তাহলে এখানে যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানের ভ্যালু কত, 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই কত, আর। তাহলে ওই দুটো আধান সংস্থা তৈরি করতে গেলে আমাকে কি এতটা পরিমাণে কৃতকার্য করতে হচ্ছে। এবার দেখো, তাহলে এইখানে Q2টাকে যখন আমরা নিয়ে আসলাম, একটা বল প্রয়োগ করে নিয়ে এসেছি, যদি সে বলটা আবার সরিয়ে নিই, তাহলে দেখো Q2টা কি হবে, আবার আগে যেদিকে ছিল সেই দিকে চলে যাবে। অর্থাৎ এখানে ওই যে আমরা কার্যটা করেছিলাম, সেই কার্যটা কি ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর আছে। যখনই আমরা বলটা সরিয়ে নেব, সে আবার আগের অবস্থানে ফিরে যাবে একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে। অর্থাৎ ওর যে পোটেনশিয়াল এনার্জি,
সে পোটেনশিয়াল এনার্জিটা কী হবে আবার ওর যে কাইনেটিক এনার্জি সেই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি এই যে টোটাল ওয়ার্ক ডান সেই ওয়ার্ক ডানটাই কী হবে ওই যে আধান সংস্থা সেই আধান সংস্থার কি পোটেনশিয়াল এনার্জি। তাহলে ওই আধান সংস্থার পোটেনশিয়াল এনার্জি যদি ইউ হয় তাহলে ইউ ইকুয়াল টু কথা হবে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই কত আর স্কয়ার এই আর। তাহলে এইটা হচ্ছে ওই যে আধান সংস্থা সেই আধান সংস্থাকে এক জায়গায় করতে যে পোটেনশিয়াল এনার্জি সেই পোটেনশিয়াল এনার্জির ভ্যালু। তাহলে এখানে আমরা কি দুটো আধানকে এক জায়গায় করেছি। এবার যদি আমরা তিনটে আধানকে এক জায়গায় করি তাহলে তখন যে পোটেনশিয়াল এনার্জি সেই পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে ধরো যে এখানে একটা ফার্স্টে আধান নিয়ে এসেছি Q1, এখানে আর একটা আধান নিয়ে আসলাম এটা হচ্ছে Q2, এটা তুমি ধরে নাও R1 দূরত্বে, আর এখানে একটা আধান এটা হচ্ছে Q3, এটা তুমি ধরে নাও R3 দূরত্বে আছে, আর Q2 আর Q3 এর মধ্যে যে ডিসটেন্স সেটা তুমি ধরে নাও R। এবার কি তিনটে আধান মিলে কি আমরা একটা সংস্থা তৈরি করেছি। তাহলে এইবার এখানে এই তিনটে আধানকে এক জায়গায় করতে টোটাল কত পরিমাণে কার্য করতে হবে এবং ওখানে পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কত হবে, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্টে তুমি ধরে নাও যে Q2 এবং Q3 নেই, অনলি Q1 আছে। তাহলে ফার্স্টে Q1 আছে, সেই Q1 এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি Q2টাকে যদি নিয়ে আসো তাহলে তুমি ধরে নাও যে কৃতকার্য, সেই কৃতকার্য যেটা করতে হচ্ছে সেটা কত W1। তাহলে W1 ইকুয়াল টু কত হবে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই কত R1। তাহলে এবার Q2টাকে নিয়ে আসলাম, কৃতকার্য এইটা। তাহলে এবার দেখো Q1ও আছে, Q2 আছে, তারপরে কোনটাকে নিয়ে এসেছি Q3কে নিয়ে এসেছি। তাহলে যখন Q3কে নিয়ে আসবো তখন দেখো Q1 এর যে একটা ইলেকট্রিক ফিল্ড বা Q1 এর একটা বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হবে, আবার Q2 যে একটা বিকর্ষণ বল তার বিরুদ্ধেও কি কৃতকার্য করতে হবে। তাহলে তুমি ধরে নাও এই Q1 আধানের জন্য Q3কে আনতে যে কৃতকার্য সেটা হচ্ছে W2। তাহলে এটা কত হবে 1/4πε0 ইন্টু Q1 Q3 বাই কত R3। একই রকমভাবে Q2-র জন্য Q3কে নিয়ে আসতে যে কৃতকার্য সেটা তুমি ধরে নাও W3। তাহলে এটা ইকুয়াল টু কত হবে 1/4πε0 ইন্টু Q2 Q3 বাই কত R2। তাহলে এইবার এই তিনটে সংস্থাকে যদি আমরা এক জায়গায় করি বা তিনটে আধানকে নিয়ে আসতে আমার মোট যে ওয়ার্ক ডান বা কৃতকার্য সেই ওয়ার্ক ডানের ভ্যালু কী হবে। তাহলে মোট যে কার্য সে মোট কার্যের ভ্যালু কত হলো W। তাহলে W ইকুয়াল টু কী হবে দেখো W1 প্লাস W2 প্লাস W3। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে 1/4πε0টা কমন নিয়ে নাও। তাহলে এটা কত হচ্ছে Q1 Q2 বাই R1 প্লাস Q1 Q3 বাই R3 প্লাস কত হবে Q2 Q3 বাই R2। তাহলে এটা হচ্ছে কি ওই তিনটে আধান মিলে যে আমরা সংস্থাটা তৈরি করেছি সেই সংস্থাটাকে তৈরি করতে কৃতকার্য। তাহলে এই কৃতকার্যটাই কী হবে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকে। এবার দেখো এরকম যদি বলে যে তিনটে যে আধান সেই তিনটে আধানের মান সমান এবং তিনটে যে দূরত্ব সেই দূরত্বটা যদি সমান হয়, বা যদি বলে যে একটা সমবাহু ত্রিভুজ, সেই সমবাহু ত্রিভুজের যে তিনটে শীর্ষবিন্দু সেই তিনটে শীর্ষবিন্দুতে তিনটে আধানকে কি করা হয়েছে নিয়ে আসা হয়েছে, দিয়ে একটা সংস্থা তৈরি করা হয়েছে। এবং ওই সমবাহু ত্রিভুজের যে প্রত্যেকটা বাহু সে বাহু যদি ধরো এ বলে তাহলে তখন দেখো কৃতকার্য W এটা ইকুয়াল টু কি 1/4πε0 ইন্টু কত হবে দেখো এখানে Q1 Q2 Q3 সবার ভ্যালু তুমি Q ধরে না, তাহলে এটা কি হয়ে যাবে Q স্কোয়ার বাই কি তার বাহু হয়ে যাবে। তাহলে এই যে ওয়ার্ক ডান এই ওয়ার্ক ডানটা কি তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে। তাহলে এর যে পোটেনশিয়াল এনার্জি সেই পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু কত হবে 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই কত ই। তাহলে এই যে ভ্যালু এই ভ্যালুটা তোমরা ভালো করে মনে রাখবে, বা এই যে ওয়ার্ক ডান সেই ওয়ার্ক ডানের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা তোমরা ভালো করে মনে রাখবে। এখানে যে সংস্থা করছে এটা তোমরা মনে রাখবে যে আমরা কোনটার বলের বিরুদ্ধে কৃতকার্যটা আমাকে করতে হচ্ছে।
যে কৃতকার্যটা করতে হবে সেই কৃতকার্যটাই ওর মধ্যে কী হবে, পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখলে হবে। এরপরে আছে দেখো যে একটা তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা দ্বিমেরুকে রাখা হয়, সেই দ্বিমেরুকে যদি আমরা বিক্ষিপ্ত করি তাহলে যে কৃতকার্য, সেই কৃতকার্যটা কথা হবে। ঠিক আছে, দেখো ওয়ার্ক ডান in deflecting a dipole in a uniform electric field, and potential energy। ঠিক আছে, তাহলে দেখো যে একটা ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা তড়িৎ দ্বিমেরু, সেই তড়িৎ দ্বিমেরুকে কী করা হয়, বিক্ষিপ্ত করা হয়, তাহলে ওই তড়িৎ দ্বিমেরুর মধ্যে কত পরিমাণে স্থিতিশক্তি সঞ্চিত হবে বা ডিফ্লেক্ট করতে কত পরিমাণে কৃতকার্য করতে হবে সেটা আমরা দেখব। তাহলে দেখো একটা এরকম ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডটার যে ডিরেকশন, সেই ডিরেকশনটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড একটা এইভাবে কাজ করছে। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন নিচ থেকে উপরের দিকে, মানে এই দিকে যে চার্জটা আছে সেটা কি চার্জ, অবশ্যই একটা প্লাস চার্জের কি ইলেকট্রিক ফিল্ড। এবার এইখানে কি করা হয়েছে, একটা তড়িৎ দ্বিমেরুকে এইভাবে রাখা হয়েছে। তাহলে এ বিন্দুতে তুমি ধরে নাও মাইনাস কিউ আধান, আর এখানে বি বিন্দু, সেই বি বিন্দুতে কি একটা প্লাস কিউ আধান রাখা হয়েছে। এবার এখানে এটা যেটা আছে তুমি ধরে নাও কি থিটা কোণে আছে। তাহলে দেখো এর আগে আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারতে দেখেছি যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে থিটা কোণে স্থাপন করা হয়, তাহলে তার উপরে যে ক্রিয়াশীল টর্ক, সেই টর্কের ভ্যালু আমরা কি পেয়েছিলাম, পিই সাইন থিটা, এটা ছিল। অর্থাৎ দেখো এখানে এই যে তড়িৎ দ্বিমেরু, সেই তড়িৎ দ্বিমেরুটা এইভাবে যদি থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা একে কি করবে, এরকমভাবে এইদিকে ঘুরিয়ে দেবে। কিসের জন্যে, কারণ দেখো এইদিকে কি হবে, একটা নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই হবে, এইখানে একটা উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে এখানে দেখো সমান এবং বিপরীতমুখী একটা বল, এই যে ইলেকট্রিক ডাইপোল, সেই ইলেকট্রিক ডাইপোলের উপরে কাজ করবে। তাহলে সেই দুটো বল একে কী করবে, তড়িৎ ক্ষেত্র বরাবর স্থাপন করবে। তাহলে এইভাবে নিয়ে আসবে। এবার যদি এই যে দ্বিমেরু, সেই দ্বিমেরুটাকে যদি আমরা এই দিকে ঘোরাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওই যে টর্কটা কাজ করছে বা ওখানে যে একদিকে আকর্ষণ বল কাজ করছে, সেই বলের বিরুদ্ধে আমাকে কী করতে হবে, কৃতকার্য করতে হবে। তাহলে তুমি ধরে নাও এই যে ইলেকট্রিক ডাইপোল, সেই ইলেকট্রিক ডাইপোলকে তুমি ক্ষুদ্র একটা সরণ ঘটালে, সেটা হচ্ছে কত, ডি থিটা। তাহলে এই ডি থিটা পরিমাণে যদি তুমি ওকে সরণ ঘটাও, তাহলে তোমার যে কৃতকার্য, সেই কৃতকার্য তুমি ধরে নাও কত, ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ ইকুয়ালটি কী হবে, দেখো পিই সাইন থিটা ইন্টু কত, ডি থিটা। কারণ দেখো ক্লাস 11-এ তোমরা দৃঢ় বস্তুর ঘূর্ণন ওখানে পড়েছো, যে কোনো একটা বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘোরানো হয়, তাহলে তখন যে কৃতকার্য, সেই কৃতকার্য সমান কী হয়, টর্ক ইন্টু কৌণিক সরণ। ঠিক আছে, তাহলে এখানে টর্ক কত, পিই সাইন থিটা, আর কৌণিক সরণ যেটা আমি করেছি সেটা কত, ডি থিটা। তাহলে এখানে ডি থিটা পরিমাণে ঘোরাতে যে কৃতকার্য, সেটা কত, ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ ইকুয়ালটি কি হবে, পিই সাইন থিটা ইন্টু ডি থিটা। এবার যদি বলা হয় যে কোনো একটা দ্বিমেরু এইভাবে আছে, সেখান থেকে থিটা কোণে ঘোরাতে মোট কত কৃতকার্য করতে হবে। তাহলে দেখো এখানে এইভাবে থাকা মানে কি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 0 ডিগ্রি থেকে যদি থিটা কোণে ঘোরাতে হয় তাহলে মোট কৃতকার্য। তাহলে দেখো 0 থেকে থিটা মানে আমরা এটাকে অনেকগুলো এরকম যে ডি থিটা, সেই ডি থিটার সমষ্টি হিসেবে কি কল্পনা করতে পারি। তাহলে এবার 0 থেকে টোটাল অ্যাঙ্গেল থিটা মানে মোট যে কৃতকার্য, অনেকগুলো ডিডব্লিউ পাওয়া যাবে। সে অনেকগুলো ডিডব্লিউকে যদি আমরা যোগ করি, তাহলে কি পাওয়া যাবে, মোট যে ওয়ার্ক ডান, সে মোট ওয়ার্ক ডানটা আমরা পাবো। আর তুমি ধরে নাও যে 0 থেকে থিটা কোণে ঘোরাতে যে কৃতকার্য, সেটা কত, ডব্লিউ। তাহলে ডব্লিউ ইকুয়ালটি কী হবে, ইন্টিগ্রেশন অফ 0 টু থিটা পিই সাইন থিটা ইন্টু কত হবে, ডি থিটা হবে। এবার দেখো পি এখানে কি কনস্ট্যান্ট, ওটাকে তুমি বাইরে বার করে দাও, তাহলে কত হবে, পিই, আর দেখো ইন্টিগ্রেশন 0 টু থিটা সাইন থিটা ডি থিটা।
এবার সাইন থিটার ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস কস থিটা, তাহলে এটা কি হবে পিই ইন্টু মাইনাস কস থিটা, লিমিটটা কোথায় 0 থেকে থিটা। এবার লিমিট বসানোর নিয়ম কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট কত, তাহলে দেখো পিই, তাহলে আপার লিমিট হচ্ছে মাইনাস কস থিটা, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে কত কস 0, কস 0 মানে আবার কত হয় 1 হয়, তাহলে এটা দেখো যেটা আসবে পিই ইন্টু 1 মাইনাস কত কস থিটা। অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরু, সেই তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা 0 থেকে থিটা অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে আমাকে যে টোটাল ওয়ার্ক ডানটা করতে হচ্ছে, সেই ওয়ার্ক ডানের যে ভ্যালু সেটা কত পিই ইন্টু কত 1 মাইনাস কস থিটা। তাহলে এই যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা ওর মধ্যে কী হবে, স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। কেন, কারণ ধরে নাও তুমি এরকম একটা, এই যে দ্বিমেরু, সেই দ্বিমেরুটা এইভাবে ছিল, এইভাবে নিয়ে গেলে, তাহলে এইভাবে নিয়ে গেলে তুমি একটা বল প্রয়োগ করলে, সেই বলটাকে যদি তুমি সরিয়ে নাও, তাহলে সঙ্গে সঙ্গে কি আবার এখানে সে চলে আসবে। কেন, কারণ এইভাবে বল প্রয়োগ করে যতটা তুমি কার্য করলে, সেই কার্যটাই কি হবে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে। যখনই তুমি এক্সটার্নাল ফোর্সটাকে সরিয়ে নেবে, ও আবার ঠিক ওই পোটেনশিয়াল এনার্জির সাহায্যে সে কী করবে, আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে এইখানে যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটাকে আমরা কি বলতে পারি, ওর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোর থাকছে, সেই পোটেনশিয়াল এনার্জি, তাহলে এখানে ওর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি ইউ, সেই ইউ ইকুয়াল টু কত হবে পিই ইন্টু 1 মাইনাস কত কস থিটা। এবার এখান থেকে এরকম কোশ্চেন আসে যে কখন পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, কখন পোটেনশিয়াল এনার্জির ভ্যালু মিনিমাম হবে। দেখো কোনো একটা তড়িৎ দ্বিমেরু, সেই তড়িৎ দ্বিমেরু তুমি যদি থিটা ইকুয়াল টু π/2 পরিমাণে ঘোরাও, ঠিক আছে, অর্থাৎ এইভাবে ছিল, এখানে এইভাবে ঘোরালে, তাহলে দেখো ওখানে যে পোটেনশিয়াল এনার্জি ইউ, সেই ইউ ইকুয়াল টু কত হবে পিই হবে। কেন, কারণ cos π/2 মানে 0, তাহলে এটা পিই হয়ে যাবে। তারপরে যদি তোমার থিটা ইকুয়াল টু পাই হয়, ঠিক আছে, মানে 180 ডিগ্রি, মানে এইভাবে ছিল, তাকে এইভাবে ঘুরিয়ে দিলে, তাহলে তখন যে পোটেনশিয়াল এনার্জি, সেই পোটেনশিয়াল এনার্জির ভ্যালু দেখো পি, সেই পি ইকুয়াল টু কত হবে ইউ ইকুয়াল টু 2পিই, এটার সঙ্গে ইকুয়াল হবে। কেন, দেখো cos 180, তার ভ্যালু কত হয় -1 হয়, তাহলে এখানে দেখো 1 মাইনাস অফ -1 মানে +2 হয়ে গেল, তাহলে দেখো কী হবে 2পি হবে। এবার এরকম হবে আরও একটা তুমি ভ্যালু বার করতে পারো। এবার যদি ধরে নাও এরকম হলে, তুমি ওই যে ওটাকে ঘুরিয়েছো, প্রথমে ধরো θ1 অ্যাঙ্গেলে ছিল, সেখান থেকে তুমি θ2 অ্যাঙ্গেলে নিয়ে গেছো, তাহলে তখন ওর ক্ষেত্রে যে পোটেনশিয়াল এনার্জি, তার ইকুয়েশনটা কী হবে ইউ ইকুয়াল টু পিই ইন্টু এটা আসবে cos θ1 মাইনাস কত হবে cos θ2। তাহলে এটা এবার তোমাকে বিভিন্ন অ্যাঙ্গেল বলে দিতে পারে, হয়তো তোমাকে বলবে যে 45 ডিগ্রি থেকে তুমি হয়তো 90 ডিগ্রিতে নিয়ে গেছো, তখন পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হবে, বা বললো 45 ডিগ্রি থেকে তুমি 85 ডিগ্রিতে নিয়ে গেছো, তা তখন পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হবে, বা কৃতকার্য যেটা, সেই কৃতকার্যের ভ্যালু কত হবে, সেটা তোমাকে ক্যালকুলেশন করতে বললো। ঠিক আছে, তাহলে এই যে পোটেনশিয়াল এনার্জি, সেই পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা তোমরা ভালো করে ক্যালকুলেশন করবে, কারণ এইটা 2019 সাল, সেই 2019 সালের যে এইচএস এক্সাম, সেই এইচএস এক্সামে কিন্তু এটা এসেছিল। ঠিক আছে, তোমরা ওই জন্যে এবার 20-20তে চলে গেছে, এবার তোমাদের যে 21-এ, সেই 21-এ এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, ওই জন্য এটা তোমরা একটু ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখব যে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এটা হলো কি পোটেনশিয়াল এনার্জি। এবার যে কাইনেটিক এনার্জি অফ এ চার্জ বডি ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, দেখো কাইনেটিক এনার্জি of a charged body in a electric field, অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জ বডিকে নিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে কতটা পরিমাণে কাইনেটিক এনার্জি নিয়ে যাবে। ঠিক আছে, তুমি ধরে নাও যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দুটো বিন্দু, একটা তুমি ধরে নাও এ বিন্দু আর একটা বি বিন্দু আছে। তাহলে দেখো এই যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে একটা কি থাকবে, বিভব পার্থক্য থাকবে।
তাহলে ওই বিভব পার্থক্যের মধ্যে যদি একটা আধানকে ছেড়ে দেওয়া হয় তাহলে একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে যাবে, তাহলে একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে কীভাবে যাবে, সে গতিশক্তি নিয়ে যাবে, অর্থাৎ ওর যে কাইনেটিক এনার্জি সেই কাইনেটিক এনার্জির ভ্যালুটা কত হবে সেটা আমরা বার করব। তাহলে ফার্স্টে তুমি ধরে নাও এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্য হচ্ছে কত ভি। তাহলে তুমি ধরে নাও এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড যেটা কাজ করছে সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে। তাহলে দেখো এইখানে যদি আমরা এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব বার করি তাহলে দেখো এ বিন্দুর বিভব বেশি হবে আর বি বিন্দুর বিভব কী হবে, কম হবে, কারণ অসীম দূরত্ব থেকে এইভাবে যদি নিয়ে আসি তাহলে দেখো আগে বি পড়বে তারপরে এ, অর্থাৎ এ বিন্দুটা বেশি দূরে, তাহলে এখানে কৃতকার্যটা বেশি, তাহলে কি বিভবটা বেশি হবে। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্যটা হচ্ছে কত, ভি। এইবার এখানে দেখো বিভব পার্থক্য যদি হয় তাহলে এইবার এখানে একটা আধানকে এইভাবে নিয়ে আসলাম, কি আধান, পজিটিভ আধান, তাহলে সেই পজিটিভ আধানটাকে যদি আমরা এইভাবে নিয়ে আসি তাহলে একটা কৃতকার্য করতে হবে, তাহলে সেই কৃতকার্যটা ওর মধ্যে কী হবে, পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকে। বা তুমি ধরে নাও এখানে একটা যে আধান নিয়ে এসছো সেই আধানটা কত, কিউ, তাহলে সেই কিউ আধানকে নিয়ে আসতে যে কৃতকার্য সেই কৃতকার্য ডাব্লিউ, সেই ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, ডাব্লিউ ইকুয়াল টু দেখো কথা হবে কিউ ইন্টু ভি হবে, কারণ এর আগে আমরা দেখেছি যে কৃতকার্য ডাব্লিউ সেটা সমান কী হয়, আধান ইন্টু বিভব বা বিভব ইন্টু আধান, এটা হবে। তাহলে এটা কৃতকার্য। এইবার যখনই এই আধানটাকে এখান থেকে তুমি ছেড়ে দেবে সে আবার সঙ্গে সঙ্গে কী হবে, এই দিকে চলে যাবে, কি একটা গতিশক্তি নিয়ে। তাহলে এইবার ও যে গতিশক্তিটা নিয়ে গেল সেই গতিশক্তিটা তুমি ধরে নাও কত, ইকে। তাহলে দেখো এই ইকেটাই কী হবে, কিউ ইন্টু ভি এর সঙ্গে সমান হবে, অর্থাৎ যতটা পরিমাণে ওর মধ্যে ইলেকট্রিক এনার্জি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি স্টোর ছিল সেই ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিটাই কী হবে, কাইনেটিক এনার্জিতে কি কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে দেখো কাইনেটিক এনার্জিটা কী হবে, ওর পোটেনশিয়াল এনার্জির সঙ্গে কী হবে, ইকুয়াল হবে। এবার তুমি ধরে নাও এই যে চার্জটা তুমি এখানে নিয়ে এসেছো সেই চার্জটার যে মাস, সেই মাসটা তুমি ধরে নাও কত, এম, আর ওই চার্জটার এখানে যে ভেলোসিটি সেই ভেলোসিটিটা তুমি ধরে নাও কত, ভি1, আর এইখানে যে ভেলোসিটি সেই ভেলোসিটিটা তুমি কত ধরে নাও, ভি2। তাহলে দেখো এখানে ওই যে কাইনেটিক এনার্জি এটা ইকুয়াল টু কত হবে, হাফ এম ভি1 স্কোয়ার মাইনাস কত, ভি2 স্কোয়ার, তাই তো, কারণ আমরা দেখো গতিশক্তির রাশিমালা জানি সেটা কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে দেখো হাফ এম ভি1 স্কোয়ার মাইনাস কত, ভি2 স্কোয়ার, তাহলে এইটাই এর সঙ্গে সমান হবে, অর্থাৎ দেখো হাফ এম এখানে ভি1 স্কোয়ার মাইনাস ভি2 স্কোয়ার, এইটার সমান কী হবে, কিউ ইন্টু ভি হবে। এবার ধরো যদি এরকম হয় যে আধানটা এই জায়গাটায় কী আছে, স্থির আছে, অর্থাৎ যদি ভি1 সেই ভি1 এর ভ্যালুটা 0 হয় আর এইখানে গিয়ে আধানটার যে ভেলোসিটি সেই ভি2 ইকুয়াল টু তোমার ভি হলো, তখন এই ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি, তখন দেখো এই ইকুয়েশনটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার এটা ইকুয়াল টু কত হবে, কিউ ইন্টু ভি। তাহলে এখান থেকে আমরা যদি ভি স্কোয়ার বার করি, ভি স্কোয়ার ইকুয়াল টু দেখো আসবে 2 কিউ ভি বাই কত, এম। তাহলে এখান থেকে দেখো ভি ইকুয়াল টু কী হবে, √2 কিউ ভি বাই এম। তাহলে এইটা হচ্ছে কি ওই আধানটাকে ছেড়ে দিলে আধানটা যে ভেলোসিটি নিয়ে যাবে সেই ভেলোসিটির যে ইকুয়েশন সেই ভেলোসিটির ইকুয়েশন কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশন এই ইকুয়েশনটা তোমরা ভালো করে মনে রাখবে, কারণ এর পরে যে বিভিন্ন চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো পড়তে কিন্তু কাজে লাগবে, ওই জন্য এই রাশিমালাটা ভালো করে মনে রাখবে। এখানে কিউ ভিটা হচ্ছে কি ওই যে দুটো পয়েন্ট সেই দুটো পয়েন্টের মধ্যে কি বিভব পার্থক্য। তাহলে এই দেখো বিভব পার্থক্য যদি বেশি হয় তাহলে আধানের যে ভেলোসিটি সেই ভেলোসিটিটা কী হবে, বেশি হবে, যদি পোটেনশিয়াল ডিফারেন্স কম হয় তাহলে ভেলোসিটিটা কী হবে, কম হবে। তাহলে এটা একটু ভালো করে মনে রাখবে। আর এই যে ইলেকট্রিক্যাল যে কাইনেটিক এনার্জি সেই কাইনেটিক এনার্জির যে ইকুয়েশন বা ইউনিট সেই ইউনিটটা কি সাধারণত ইলেকট্রন ভোল্ট এককে মাপ হয়, বা তোমাকে যদি বলা হয় যে 1 ইলেকট্রন ভোল্ট কাইনেটিক এনার্জি কোনো একটা আধানের বলতে কি বোঝো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা আধানকে দুটো বিভব পার্থক্যের একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিয়ে যেতে বা একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে যদি যায় তাহলে তার যে গতিশক্তিটা অর্জিত হয় সেই গতিশক্তিটাকে বলা হচ্ছে কি তার কাইনেটিক এনার্জি। অর্থাৎ ইলেকট্রনের আধানের সমান আধানযুক্ত কোনো আধানকে যদি কোনো একটা বিভব পার্থক্যের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার ফলে
তার মধ্যে যে গতিশক্তিটা অর্জিত হবে সেটাকে বলা হবে কি, তার তড়িৎ গতিশক্তি, ঠিক আছে, বা কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জির যে ইউনিট, সেই ইউনিটটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রন ভোল্ট। এবার যদি বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট কাকে বলে, যে কোনো একটা ইলেকট্রনকে বা কোনো একটা ইলেকট্রনের সমান আধানকে 1 ইলেকট্রন ভোল্টের বা 1 ইলেকট্রন ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে গেলে যে পরিমাণ কী হবে, সে গতিশক্তি অর্জন করবে, সেই গতিশক্তিটাকে বলা হবে কি 1 ইলেকট্রন ভোল্ট। দেখো 1 ইলেকট্রন ভোল্ট এটা ইকুয়াল টু হচ্ছে কি, একটা ইলেকট্রনের আধান মানে একটা ইলেকট্রনের চার্জ ইন্টু কথা হবে 1 ভোল্ট। তাহলে এটা করলে কথা হবে, দেখো যদি আমরা সিজিএস পদ্ধতিতে বসাই তাহলে একটা ইলেকট্রনের আধান কত হয় 4.8 ইন্টু কথা হয় 10⁻⁻10, ঠিক আছে। আর ইন্টু কথা হবে এটা যদি, তাহলে 1 ভোল্ট সমান কি হয়, আচ্ছা এটা ইলেকট্রনের আধান, এটাকে আমরা ইএসইউতে বসালাম, তাহলে ইন্টু কি হবে 1/, দেখো ভোল্টেজ যদি আমরা সিজিএস তাহলে 1 ভোল্ট সমান কি হয় 1/300 ইএসইউ হয়, ঠিক আছে। তাহলে ওইটাকে আবার কি বলে, এটা যেহেতু শক্তি তাহলে শক্তি সিজিএস একক কি, আর তাহলে এটা যদি তুমি বসাও তাহলে দেখবে আসবে 1.6 ইন্টু 10⁻12 এত কি হবে আর্ক, ঠিক আছে। এবার এটাকে যদি তুমি এসআই পদ্ধতিতে করো তাহলে এটা আসবে 1.6 ইন্টু 10⁻19 এত কি হবে জুল। কারণ দেখো আমরা জানি 1 জুল সমান কত 10⁻7 আর্ক, তাহলে উল্টো যদি দাও তাহলে এখানে -10⁻7 দিয়ে হয়ে যাবে, তাহলে দেখো 10 কত -90। তাহলে এটা মনে রাখবে যে 1 ইলেকট্রন ভোল্ট, সেই 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত 1.6 ইন্টু 10⁻19 জুল, ঠিক আছে। তাহলে এটা তোমরা একটু ভালো করে দেখবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, ঠিক আছে। ইকুইপোটেনশিয়াল সারফেসটা খুব ইম্পর্টেন্ট। দেখো ইকুইপোটেনশিয়াল সারফেস হচ্ছে, নাম শুনেই তোমরা বুঝতে পারছো, ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল, ঠিক আছে। সমবিভব মানে নাম শুনে বোঝা যাচ্ছে যে কোনো একটা তল, সে কোনো একটা তলের প্রত্যেকটা বিন্দুতে যে বিভব, সেই বিভবের মানটা যদি সমান হয় তখন সেটাকে বলা হবে কি সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস। সেই ইকুইপোটেনশিয়াল সারফেস কখন হবে বা কোন জায়গাটায় কোনো একটা বস্তুর ইকুইপোটেনশিয়াল সারফেস হবে, যেমন তুমি ধরো না যে একটা গোলক, সেই গোলককে যদি তুমি আধান দাও, এটা তুমি ধরে নাও গোলকের কেন্দ্র, ও সেই গোলককে যদি তোমার আধান দেওয়া হয় তাহলে সেই আধানটা কি তার সমস্ত যে আধান সেটা বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, বা আর ব্যাসার্ধের একটা গোলক, সেই গোলকের যদি ধরো আমরা এই জায়গাটায় বিভব বার করি, দেখো ওই জায়গাটায় বিভব কত হবে, এর যদি আধান কিউ হয় তাহলে এটা কত হবে v = 1/4πε0 ইন্টু কত q/r। দেখো এখানে যদি আমরা বিভব বার করি কত হবে, এটা হবে। আমরা যদি এখানে বিভব বার করি তাও এটা হবে, এখানে বিভব বার করলে তাও এটা হবে, এখানে বিভব বার করলে তাও এটা হবে। অর্থাৎ এই গোলকটার পৃষ্ঠের যে প্রত্যেকটা বিন্দু, সে প্রত্যেকটা বিন্দুতে পোটেনশিয়ালের যে ভ্যালু, সে পোটেনশিয়ালের ভ্যালুটা কি সেম। তাহলে এখানে এই যে তল, সেই তলটা প্রত্যেকটা জায়গায় বিভব সমান, তার মানে এটাকে আমরা বলতে পারি কি একটা সমবিভব তল, ঠিক আছে। তাহলে এটা একটু ভালো করে মনে রাখবে। বা যে কোনো একটা জায়গায় যদি তুমি একটা প্লাস আধান দাও, তাহলে এর একটা ব্যাসার্ধ নিয়ে যদি তুমি একটা গোলক কল্পনা করো, তাহলে সেই গোলকের যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠের যে বা গোলকের যে তল, সেই তলটা কী হবে একটা সমবিভব তল হবে। একটা যদি তুমি এরকম মাইনাস আধান নাও, সেখানে যদি একটা গোলক কল্পনা করো, বা এরকম একটা নির্দিষ্ট দূরত্বে তুমি এরকম একটা তল কল্পনা করো, তাহলে সেই তলের উপরের প্রত্যেকটা বিন্দুই কী হবে ইকুইপোটেনশিয়াল হবে, সমবিভব হবে, ঠিক আছে। এবার যদি ধরো কোনো একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র কাজ করে, হয়তো তুমি ধরে নাও যে কোনো একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র এইভাবে ক্রিয়াশীল, হয়তো বাম দিক থেকে ডান দিকে গিয়ে এইভাবে যাচ্ছে, ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে এখানে দেখো এই যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের মানটা কত ই। এবার এইখানে এই বরাবর যদি আমরা এরকম একটা তল কল্পনা করি, তুমি ধরে নাও এই বরাবর কি আমরা এরকম একটা সারফেস বা তল কল্পনা করলাম, এটা একটা তুমি ধরে নাও কি তল। তাহলে এই তলের উপরিস্থিত প্রত্যেকটা বিন্দুর যে বিভব, সেই বিভবটা কী হবে সমান হবে,
কেন? কারণ দেখো এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে ক্রিয়াশীল, মানে কি এইদিকে যে চার্জটা আছে সেই চার্জটা কি প্লাস চার্জ। তাহলে এবার এটা যদি ধরো অনেক দূরের কোনো একটা বিন্দু হয়, তাহলে এই তলের প্রত্যেকটা বিন্দু এখান থেকে কি হবে সমদূরবর্তী হবে। তাহলে যদি সমদূরবর্তী হয় তাহলে ওখানে প্রত্যেকটা যে বিন্দু সে প্রত্যেকটা বিন্দুতে বিভবের মানটা কি হবে সমান হবে। দেখো এটা অনেক দূরের কোনো যদি ইয়ে হয়, অর্থাৎ এখানে ইলেকট্রিক লাইটস অফ ফোর্স, দেখো এখানে ই এর ডিরেকশন এইদিকে, মানে কি এখানে যে তড়িৎ বলরেখাগুলো যাচ্ছে সেই তড়িৎ বলরেখাগুলো কি পরস্পর সমান্তরাল। তাহলে তড়িৎ বলরেখাগুলি সমান্তরাল মানে এই চার্জটা কি আছে অনেক দূরে আছে, আর এই চার্জটা যদি অনেক দূরে হয় তাহলে তখন এই যে সারফেস, এই সারফেসটা কি হবে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস হবে। এবং অনেক দূরে আছে মানে সে অনেক দূর থেকে ধরো এই দূরত্বটা তখন কি হবে প্রায় সমান হবে। ঠিক আছে, তাহলে তখন এটাকে বলা হবে কি ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে এরকম মনে রাখবে কোনো একটা ধনাত্মক আধান, সেই ধনাত্মক আধানের ইকুইপোটেনশিয়াল সারফেসটা কীরকম হবে। তারপরে কোনো একটা তড়িৎ ক্ষেত্র বা কোনো একটা জায়গা দিয়ে যে তড়িৎ বলরেখা, সেই তড়িৎ বলরেখা ধরো সমান্তরালে যাচ্ছে, তাহলে সেই সমান্তরালে যদি যায় তাহলে তখন ইকুইপোটেনশিয়াল সারফেসটা কীরকম হবে সেটা তোমরা ভালো করে মনে রাখবে। এরপরে এই যে ইকুইপোটেনশিয়াল সারফেস, সেই ইকুইপোটেনশিয়াল সারফেসের কয়েকটা বৈশিষ্ট্য তোমরা ভালো করে মনে রাখবে। এক নম্বর হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেসের যদি তুমি কোনো একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে কোনো একটা আধানকে নিয়ে যাও, তাহলে সেই নিয়ে যেতে যে তোমার ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা সবসময় কত হবে জিরো হবে। অর্থাৎ আরেকবার বলছি দেখো ভালো করে শোনো, যে ইকুইপোটেনশিয়াল সারফেসের একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে যদি কোনো আধানকে নিয়ে যাওয়া হয় তাহলে যে টোটাল ওয়ার্ক ডান, সেই টোটাল ওয়ার্ক ডানের যে ভ্যালু, সেই ভ্যালুটা কত হবে জিরো হবে। কেন জিরো হবে? দেখো এখানে যেহেতু এটা ইকুইপোটেনশিয়াল সারফেস, তাহলে সেই ওখানে যে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য যদি আমরা ভি ধরি ভি, তাহলে সেই ভি এর যে ভ্যালু, সেই ভি এর ভ্যালু কত হবে জিরো হবে। কারণ আমরা দেখো এবার কৃতকার্য ডব্লিউ সমান কি জানি ভি ইন্টু কিউ। তাহলে ইকুইপোটেনশিয়ালের সারফেসের ক্ষেত্রে যে এই বিভব পার্থক্য ভি, সেই ভি এর ভ্যালু কত জিরো, তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু কত হবে জিরো হবে। ঠিক আছে, তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেসের একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে যদি কোনো একটা আধানকে নিয়ে যাওয়া হয় তাহলে যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানের ভ্যালু কত হবে জিরো হবে। আর একটা মনে রাখবে 2 নম্বর যে বৈশিষ্ট্য, সেই 2 নম্বর বৈশিষ্ট্য কি, যে তড়িৎ যে বলরেখা, সেই তড়িৎ বলরেখার সবসময় ইকুইপোটেনশিয়াল যে সারফেস, সেই সারফেসকে সবসময় কি 90 ডিগ্রি কোণে ছেদ করে বা সমকোণে ছেদ করে। ঠিক আছে, অর্থাৎ তুমি ধরে নাও একটা এটা হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, সেই ইকুইপোটেনশিয়াল সারফেসটা কত এস। তাহলে এইবার আমরা প্রমাণ করবে এটা যে কেন বা কীভাবে ইকুইপোটেনশিয়াল সারফেসকে কোনো একটা তড়িৎ বলরেখা সমকোণে ছেদ করে। তুমি ধরে নাও এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, সেই ইকুইপোটেনশিয়াল সারফেসের কাছাকাছি অবস্থিত দুটো বিন্দু, একটা হচ্ছে এ আর একটা বি। তুমি ধরে নাও এ আর বি এর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কত ডিএক্স। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে তড়িৎ বলরেখা ইকুইপোটেনশিয়াল সারফেসকে সমকোণে ছেদ করে না। ঠিক আছে, তাহলে তুমি ছেদ করে না, তুমি ধরে নাও এখানে যে তড়িৎ বলরেখা, সেই তড়িৎ বলরেখা এইদিকে আছে। তাহলে দেখো তড়িৎ বলরেখা যদি এই বরাবর থাকে তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোণ বরাবর থাকবে এই বরাবর। এবার এইখানে এই যে তলটা আমরা নিয়েছি, তুমি ধরে নাও তলের যে অভিমুখ, সেই তলের অভিমুখ কোণ বরাবর এই বরাবর। তাহলে দেখো এখানে ই এর এই যে এবি বরাবর, সেই এবি বরাবর কি থাকবে একটা উপাংশ থাকবে। তাহলে ই এর এবি বরাবর যে উপাংশ সেটা কত ডি ই ইন্টু কত হবে কস থিটা, যেখানে এ অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা আমরা কত ধরে নিলাম থিটা। অর্থাৎ আমরা এখানে ধরে নিচ্ছি যে ইকুইপোটেনশিয়াল সারফেসকে তড়িৎ বলরেখা সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করেনি। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করেছে? থিটা। ঠিক আছে, এবার ওই ইকুইপোটেনশিয়াল সারফেসের কাছাকাছি দুটো বিন্দু ধরে নিলাম, একটা এ আর একটা বি, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কত ডিএক্স। তাহলে ই এর অভিমুখ, সেই যে তল, সেই তলের সাপেক্ষে থিটা কোণ করে আছে। তাহলে দেখো ই এর এই এবি বরাবর কি থাকবে একটা কম্পোনেন্ট থাকবে, সেই কম্পোনেন্টটা আমরা ধরে নিলাম কত ই কস থিটা বা ই কস থিটাই হবে এখানে। এবার এখানে একটা আধানকে বা একক ধনাত্মক আধানকে যদি ই থেকে বি এর দিকে আমরা এই এ থেকে বি এর দিকে নিয়ে যাই, তাহলে আমাকে কী করতে হবে একটা কার্য করতে হবে। তাহলে সেই কার্যের ভ্যালু যে ডব্লিউ, সেই ডব্লিউ ইকুয়াল টু কত হবে দেখো ই কস থিটা ইন্টু কত হবে ডিএক্স। ঠিক আছে,
এবার এখানে দেখো এই যে কৃতকার্য, সেই কৃতকার্যটা এটা আমরা পেলাম। এবার ফার্স্টে আমরা ধরে নিয়েছি কি এটা হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, এবং আমরা ফার্স্ট যে ইকুইপোটেনশিয়াল সারফেসের বৈশিষ্ট্য সেটা কি দেখলাম, যে ইকুইপোটেনশিয়াল সারফেসের একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে যদি আধানকে নিয়ে যাওয়া হয় তাহলে যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা কত হবে, 0 হবে। তাহলে দেখো এখানে যেহেতু এ আর বি ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে দুটো বিন্দু, তাহলে এ থেকে বিতে কোনো একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে এই যে কৃতকার্যটা আমরা বার করলাম, সেই কৃতকার্যের ভ্যালুটা অবশ্যই কী হবে, 0 হবে। কেন? কারণ যেহেতু এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে দেখো ই কস থিটা ইন্টু ডিএক্স এটা কত, 0। তাহলে দেখো এখানে ই নট ইকাল টু 0, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে কস থিটা, সেই কস থিটার ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে কস থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে এখান থেকে দেখো থিটা, সেই থিটা ইকুয়াল টু কত, π/2। অর্থাৎ আমরা এখানে ধরে নিয়েছিলাম যে ইকুইপোটেনশিয়াল সারফেসকে ওই যে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করেনি বা স্পর্শ করেনি, ধরেছিলাম কত, থিটা ডিগ্রি কোণে কী করবে, ছেদ করবে। এবং এখানে আমরা আলটিমেট থিটার যে ভ্যালু, সেই থিটার ভ্যালু যেটা পেলাম সেটা কত, 90 ডিগ্রি। তাহলে এটা ম্যাথামেটিক্যালি যেহেতু আমরা প্রমাণ করতে পারলাম, তার মানে অবশ্যই আমি বলতে পারবো যে ইকুইপোটেনশিয়াল সারফেসকে তড়িৎ বলরেখা যেটা, সেই তড়িৎ বলরেখা অবশ্যই কী হবে, পারপেন্ডিকুলারলি কী করবে, ইন্টারসেক্ট করবে বা স্পর্শ করবে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার থিওরি পার্ট মোটামুটি এতটুকুই। তাহলে থিওরি এই 3টে ভিডিওতে যতটুকু হলো তোমরা ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। এবং খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার জিনিস পরে, এরপরে যে ক্যাপাসিটার এবং ক্যাপাসিটেন্স চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারতে কাজে লাগবে। আর এখানে এই যে ভিডিও, সেই ভিডিওটা তোমরা অবশ্যই তোমার যে বন্ধু, সে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যে যেখানে আছে, যাতে সবার একটু উপকার হয়। আর এই যে আমার চ্যানেল যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে যতগুলো চ্যাপ্টার আছে আমি সবগুলো যে ভিডিও, সেই ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর এই চ্যাপ্টারটা হয়ে গেল, এই চ্যাপ্টার রিলেটেড যে ইম্পর্টেন্ট কিছু ম্যাথামেটিক্স বা প্রবলেম, সেই প্রবলেম নেক্সট যে ভিডিও, সেই ভিডিওতে আপলোড করব। তোমরা তার আগে ওই ম্যাথামেটিক্যাল প্রবলেমের করার আগে তোমরা এই চ্যাপ্টার যে থিওরি, সেই থিওরি আমি যে ভিডিও 3টে দিয়েছি সেটা 3টে দরকার হলে আরেকবার ভালো করে দেখবে। আর বই যেটা আছে সে বইটা ভালো করে পড়ে লিখে লিখে প্র্যাকটিস করবে। তারপরে এরপরে যে ভিডিওতে আমি যে নিউমেরিক্যালস বা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা দেখবে, তাহলে তোমরা সেই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো ভালো বুঝতে পারবে। কারণ যদি তোমার ফর্মুলাগুলো না মনে থাকে তাহলে ওই ম্যাথামেটিক্সগুলো তোমার বুঝতে কী হবে, একটু অসুবিধা হবে। ওই জন্য থিওরিটা আগে ভালো করে পড়বে। আর বইয়ের উদাহরণে যে অঙ্কগুলো আছে সেই উদাহরণের অঙ্কগুলোও সবাই তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবে, দেখবে। আর এরপরে হটস বা হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের যে বিভিন্ন রকমের কোশ্চেন, সেই বিভিন্ন রকমের কোশ্চেনগুলো তোমরা দেখবে। তারপরে এরপরে ভিডিওতে যে বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম, অর্থাৎ এমসিকিউ, তারপর সেট 1 সেট 2 যে ম্যাথামেটিক্যাল প্রবলেম, গুরুত্বপূর্ণ যে প্রবলেম, সেই প্রবলেমগুলো আমি করিয়ে দেবো, সেগুলো তোমরা দেখবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা অবশ্যই ভালো করে থিওরিটা, বইটা দেখবে, তারপরে ম্যাথামেটিক্যাল প্রবলেম শুরু হবে।